অরিশ ইংলিশ এডুকেশনের এই বিশেষ আলোচনায় আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলোচনা করব ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের সমস্ত গ্রামার সম্পর্কে। তোমরা জানো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হবে 40 নম্বরের, তার মধ্যে সিন এবং আনসিন মিলিয়ে থাকবে 20 নম্বর, রাইটিং স্কিল থেকে থাকবে 10 নম্বর এবং গ্রামার থেকে থাকবে 10 নম্বর। 40 নম্বরের মধ্যে 10 নম্বর থাকে গ্রামারের জন্য। অর্থাৎ গ্রামার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের কোশ্চেনে। সুতরাং তোমরা যদি গ্রামারটাকে ঠিকঠাক ভাবে অ্যাটেন্ড করতে পারো, ঠিকঠাক ভাবে উত্তর লিখতে পারো, তাহলে অবশ্যই তোমরা 40-এর মধ্যে খুব ভালো নাম্বার পেতে পারো। তাই আমি সেই সমস্ত গ্রামার যেগুলো তোমাদের টেক্সট বেস গ্রামার, যেটা সিলেবাসের মধ্যে আছে, টেক্সচুয়াল এন্ড টেক্সট বেস গ্রামার, সেই সমস্তগুলো সঠিক উত্তর আজকে তোমাদের সাথে আলোচনা করে দেবো এবং কিভাবে করলে তোমরা ঠিকঠাক পাবে এবং অতি সহজেই, যদি নামটা বদল হয় বা নিয়মটাকে জেনে থাকলে, কিভাবে তোমরা অতি সহজে অন্যান্য উদাহরণ থাকলেও উত্তর করতে পারবে, সঠিক উত্তর করতে পারবে, সেই বিষয়টা আলোচনা করে দিচ্ছি। তাহলে এখন আলোচনাটা শুরু করছি। আলোচনা শুরু করব ন্যারেশন চেঞ্জ অর্থাৎ উক্তি পরিবর্তনের মধ্য দিয়ে। তোমাদের বইয়ে যে সমস্ত ন্যারেশন চেঞ্জগুলো আছে আমি সেগুলোর এখন উত্তর বলে দিচ্ছি। ন্যারেশন চেঞ্জের প্রথম প্রশ্ন, বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড, উইল ইউ কাম টুমরো? এটা বুঝতেই পারছো ইয়েস নো টাইপের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। তাই এটার উত্তর হবে, বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড ইফ হি উড গো দ্য নেক্সট ডে। যেহেতু কাম আছে তাই গো হবে এবং টুমরো আছে তাই দ্য নেক্সট ডে হবে। তাহলে এটার উত্তর হবে, বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড ইফ হি উড গো দ্য নেক্সট ডে। নেক্সট, পৌলমি সেজ আই অ্যাম ফাইন। এটা বুঝতেই পারছো এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোই আছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। তাই এটার উত্তর হবে, পৌলমি সেজ দ্যাট সি ইজ ফাইন। পৌলমি সেজ দ্যাট সি ইজ ফাইন। নেক্সট, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই এটার ন্যারেশন চেঞ্জের উত্তর হবে এইভাবে, দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্টস to keep quiet. The teacher ordered the students to keep quiet. পরের ন্যারেশন চেঞ্জ, my mother said to me, may your dreams come true. এটা একটা অপটেটিভ সেন্টেন্স, তাই এটার ন্যারেশন চেঞ্জ করতে হবে এইভাবে, my mother blessed me that my dreams might come true. My mother blessed me that my dreams might come true. Next, the students said, sir, please allow us to play in the field. এটার উত্তর হবে, the students requested their teacher to allow them to play in the field. The students requested their teacher to allow them to play in the field. Next narration change, I said to him, will you share your tiffin with me? এটাও একটা yes no টাইপের ইন্টারোগেটিভ সেন্টেন্সের narration change। এটার উত্তর হবে, I asked him if he would share his tiffin with me. I asked him if he would share his tiffin with me. Next, Anjan's mother said, your father has left for Mumbai. এটার উত্তর হবে, Anjan's mother informed that his father had left for Mumbai. Anjan's mother informed that his father had left for Mumbai. Next, the girls triumphantly said, hooray, we have won the match. এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। এটার উত্তর হবে, the girls triumphantly exclaimed with joy that they had won the match. The girls triumphantly exclaimed with joy that they had won the match. এখানে হুরের বদলে exclaimed with joy এই অংশটা যোগ করতে হবে। নেক্সট, he says, let you be successful in life. এটা let দিয়ে শুরু হলেও এটা হচ্ছে একটা অপটেটিভ সেন্টেন্স, তাই এটার উত্তর করতে হবে এইভাবে, he wished that I might be successful in life. He wished that I might be successful in life. এরপর, the captain informed the tournament was postponed last month. এটা একটু বড়, এটার উত্তর হবে, the captain informed that
দ্য টুর্নামেন্ট হ্যাড বিন পোস্টপোন্ড দ্য প্রিভিয়াস মান্থ, বা দ্য লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ হবে। দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্যাট দ্য টুর্নামেন্ট হ্যাড বিন পোস্টপোন্ড দ্য প্রিভিয়াস মান্থ। এক্ষেত্রে হ্যাড বিন হচ্ছে, কারণ দুটো পাস্ট টেন্স আছে তাই হচ্ছে এটা পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। ন্যারেশন চেঞ্জের পর এখন আমি আলোচনা করে দিচ্ছি তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া ভয়েস চেঞ্জগুলো সম্পর্কে। ভয়েস চেঞ্জের প্রথম প্রশ্ন, নীলা হ্যাজ বট এ বুক। এটা বুঝতেই পারছো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এটার উত্তর হবে এ বুক হ্যাজ বিন বট বাই নীলা। এ বুক হ্যাজ বিন বট বাই নীলা। নেক্সট, দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ। এটা আছে, এইটা টেন্সটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এটার উত্তর হবে দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই দেম। দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই দেম। নেক্সট, ভোলা হ্যাড সিন এ টাইগার। তোমরা একটা বিষয় জানো যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে অবজেক্ট। এক্ষেত্রে অবজেক্ট হলো এ টাইগার এবং সাবজেক্ট হচ্ছে ভোলা, এবং এই বাক্যটা আছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে। সুতরাং এটার উত্তর হবে এ টাইগার হ্যাড বিন সিন বাই ভোলা। এ টাইগার হ্যাড বিন সিন বাই ভোলা। নেক্সট, দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট। এটা আছে আমাদের সিম্পল ফিউচার টেন্সে। এটার উত্তর হবে দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ডেড বাই দ্য নার্স। দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ডেড বাই দ্য নার্স। নেক্সট, ডু দ্য সাম। এটা সবচাইতে সহজ, বুঝতেই পারছো এটা ইম্পারেটিভ সেন্টেন্সের যেহেতু ভয়েস চেঞ্জ, এটা লেট দিয়ে শুরু করতে হবে। এটার উত্তর হবে লেট দ্য সাম বি ডান। লেট দ্য সাম বি ডান। এই ধরনের ভয়েস চেঞ্জ লেট দিয়ে শুরু করতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সাধারণত লেট দিয়ে শুরু করতে হয়। নেক্সট, দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার। এটা আছে আমাদের প্যাসিভ ভয়েসে আছে। এই ভয়েস চেঞ্জ এটা প্যাসিভ ভয়েসে আছে, আমাদের অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। এটার উত্তর হবে সি রোট দ্য পোয়েম। সি রোট দ্য পোয়েম। নেক্সট, ওপেন দ্য ডোর। এটাও ডু দ্য সামের মতোই, এটাও লেট দিয়ে শুরু করতে হবে। এটার উত্তর হবে লেট দ্য ডোর বি ওপেন্ড। লেট দ্য ডোর বি ওপেন্ড। পরের ভয়েস চেঞ্জ, দ্য ম্যান ইজ নোন টু মি। দ্য ম্যান ইজ নোন টু মি, এটাও প্যাসিভ ভয়েসে আছে, এটার অ্যাক্টিভ ভয়েস হবে আই নো দ্য ম্যান। আই নো দ্য ম্যান হবে এটার সঠিক উত্তর। নেক্সট, দে এগ্রিড টু মাই প্ল্যান। এটার উত্তর হবে মাই প্ল্যান ওয়াজ এগ্রিড টু বাই দেম। মাই প্ল্যান ওয়াজ এগ্রিড টু বাই দেম। নেক্সট, মাই ব্রাদার লস্ট মাই ফেভারিট পেন। এটাও আছে সিম্পল পাস্ট টেন্সে। এটার উত্তর হবে মাই ফেভারিট পেন ওয়াজ লস্ট বাই মাই ব্রাদার। মাই ফেভারিট পেন ওয়াজ লস্ট বাই মাই ব্রাদার। নেক্সট, দ্য ম্যান ইজ রাইটিং এ লেটার। এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এটার উত্তর হবে এ লেটার ইজ বিং রিটেন বাই দ্য ম্যান। এ লেটার ইজ বিং রিটেন বাই দ্য ম্যান হবে এই ভয়েস চেঞ্জটার সঠিক উত্তর। নেক্সট, তিতলি ইজ লুকিং ফর হার ওয়াচ। এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এটার উত্তর হবে হার ওয়াচ ইজ বিং লুকড ফর বাই তিতলি। হার ওয়াচ ইজ বিং লুকড ফর বাই তিতলি। এক্ষেত্রে বুঝতেই পারছো লুকিং ফর হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, আর হার ওয়াচটা হচ্ছে এক্ষেত্রে অবজেক্ট, তাই হার ওয়াচটাকেই আমাদের সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে। নেক্সট, দ্য বয় হ্যাজ রেড আউট দ্য লেটার। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ, তাই এটার উত্তর হবে দ্য লেটার হ্যাজ বিন রেড আউট বাই দ্য বয়। দ্য লেটার হ্যাজ বিন রেড আউট বাই দ্য বয়। নেক্সট, আই শ্যাল হ্যাভ বট এ ক্রিকেট ব্যাট বাই টুমরো। এটা বুঝতেই পারছো ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ। এটার উত্তর হবে এ ক্রিকেট ব্যাট শ্যাল উইল হ্যাভ বিন বট বাই মি বাই টুমরো। এ ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন বট বাই মি বাই টুমরো। নেক্সট, সোহিনীজ ফ্রেন্ডস হ্যাড অর্গানাইজড এ পিকনিক। এটার উত্তর হবে এ পিকনিক had been organized by Sohini's friends. A picnic had been organized by Sohini's friends. Next, the football team will put up a brave fight. এক্ষেত্রে বুঝতেই পারছো পুট আপ হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব এবং এটা আছে সিম্পল ফিউচার টেন্সে। এটার উত্তর হবে a brave fight will be put up by the football team. A brave fight will be put up by the football team.
ভয়েস চেঞ্জের পর আছে আমি ক্লাসিফাই দ্য আন্ডারলাইন্ড অ্যাডভার্বস, অর্থাৎ অ্যাডভার্বগুলো কি ধরনের সেগুলো তোমাদের বলতে হবে। এখন আমি সেটা আলোচনা করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, আই হ্যাভ অলরেডি ডান দ্য জব। এক্ষেত্রে অলরেডি আন্ডারলাইন করা আছে, তোমাদের বলতে হবে অলরেডি কি ধরনের অ্যাডভার্ব। তোমরা হয়তো জানো যে অ্যাডভার্ব অনেকগুলো ভাগে বিভক্ত, তার মধ্যে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এই সমস্ত গুলো খুব গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে বুঝতে হবে যে আন্ডারলাইন করা ওয়ার্ডটা কি বোঝাচ্ছে। এক্ষেত্রে অলরেডি মানে হচ্ছে ইতিমধ্যে, অর্থাৎ এটা একটা সময় সূচক। এটার বাংলা হচ্ছে আমি ইতিমধ্যে কাজটি করে নিয়েছি। সুতরাং অলরেডি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অলরেডি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। নেক্সট, বাপ্পা ক্যান গো এনিহোয়ার ফর হিজ ওয়ার্ক। এক্ষেত্রে এনিহোয়ার শব্দটায় দাগ দেওয়া আছে। তোমরা জানো হোয়ার মানেই হচ্ছে প্লেস সম্পর্কিত, অর্থাৎ কোনো স্থান সম্পর্কিত। সুতরাং এটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। এটা কোনো প্লেসের কথা বোঝাচ্ছে, কোনো স্থানের কথা বোঝাচ্ছে। অ্যাডভার্ব অফ প্লেস হবে অ্যানিহোয়ার, অ্যানিহোয়ারটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। নেক্সট, পূজা অফেন কামস টু মাই প্লেস। পূজা অফেন কামস টু মাই প্লেস, এটা অফেন শব্দটায় আন্ডারলাইন করা আছে এবং অফেনের বাংলা হচ্ছে প্রায়শই, অর্থাৎ কত ঘন ঘন। এই এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। সুতরাং এটা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। নেক্সট, নার্গিস সিংস সুইটলি, অর্থাৎ নার্গিস মধুরভাবে গান গায়। সুইটলিতে আন্ডারলাইন করা আছে এবং সেটার বাংলা বললাম মধুরভাবে, অর্থাৎ কেমন ভাবে গান গায় সেটা বোঝাচ্ছে। সুতরাং এটা এই সুইটলিটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। সুইটলি হবে অ্যাডভার্ব অফ ম্যানার। এরপর আমরা আলোচনা করব যে বাক্যগুলো দেওয়া থাকবে সেগুলো কোন ক্লজ, এবং ক্লজের অংশটাকে আমাদের আন্ডারলাইন করতে হবে। এখন সেই আলোচনাটা শুরু করছি। প্রথম প্রশ্ন, অ্যাজ হি ওয়াজ নট দেয়ার আই স্পোক টু হিজ ব্রাদার। তোমরা জানো যে ক্লজ তিন প্রকার, তার মধ্যে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা এখানে তোমাদের আন্ডারলাইন করতে হবে, অর্থাৎ নির্ভরশীল বাক্যাংশ, অর্থাৎ কোন অংশটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে না। এক্ষেত্রে আমরা যদি দেখি অ্যাজ হি ওয়াজ নট দেয়ার, সে যেহেতু সেখানে ছিল না, এই অংশটা সম্পূর্ণ হচ্ছে না, অর্থটা তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারছো না। সুতরাং এটাই হচ্ছে নির্ভরশীল বাক্যাংশ এবং অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ। এবং এটা কি ধরনের সাবঅর্ডিনেট ক্লজ? যেহেতু সে সেখানে ছিল না, আই স্পোক টু হিজ ব্রাদার, অর্থাৎ কার্যকারণ সম্পর্কিত। সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাজ হি ওয়াজ নট দেয়ার, এটা আন্ডারলাইন করতে হবে এবং এটার উত্তর হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। আশা করি বিষয়টা সহজেই বোঝাতে পেরেছি। নেক্সট, দ্য হাউস হোয়ার নজরুল ওয়াজ বর্ন ইজ ইন চুরুলিয়া। এই বাক্যটা তোমরা যদি দেখো তাহলে দেখবে হোয়ার নজরুল ওয়াজ বর্ন এই অংশটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না, তাই এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এবং এটা কি ধরনের সাবঅর্ডিনেট ক্লজ? এটা হচ্ছে দ্য হাউস, কোন ঘরটা? সেই ঘরটা যেখানে নজরুল জন্মগ্রহণ করেছিলেন, এই দ্য হাউসটাকে অ্যাডজেক্টিভের মতো বোঝাচ্ছে। সুতরাং এটা হলো একটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। তো তোমাদের কি করতে হবে? হোয়ার নজরুল ওয়াজ বর্ন এই অংশটা আন্ডারলাইন করতে হবে এবং এটার উত্তর হবে অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ। নেক্সট, সি সেইড দ্যাট সি উড রিটার্ন সুন। এটা যদি দেখো তোমরা তাহলে দ্যাট সি উড রিটার্ন সুন এই অংশটা তার নিজের অর্থ নিজে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছে না এবং এটা একটা বাক্যের অবজেক্ট, অর্থাৎ ভার্বের সেট ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করেছে। সে কি বলতে পারছে, সে কি বলেছিল? যে সে তাড়াতাড়ি ফিরবে। সে বলেছিল যে সে তাড়াতাড়ি ফিরবে। সুতরাং তোমাদের কি করতে হবে? এক্ষেত্রে তোমাদের দ্যাট সি উড রিটার্ন সুন এই অংশটা আন্ডারলাইন করতে হবে এবং এটা লিখতে হবে নাউন অর nominal clause, noun or nominal clause. Next, have you read the book which you borrowed from me? এটা বুঝতেই পারছো which you borrowed from me এই অংশটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে না, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। এবং কি ধরনের সাবঅর্ডিনেট ক্লজ? এটা হচ্ছে দ্য বুক, এই শব্দটাকে অ্যাডজেক্টিভের মতো বোঝাচ্ছে, অর্থাৎ দ্য বুক হচ্ছে এক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট। যেহেতু অ্যাডজেক্টিভ ক্লজে অ্যান্টিসিডেন্ট থাকে, সুতরাং এটার উত্তর হবে তোমাদেরকে হুইচ ইউ বরোড ফ্রম মি এই অংশটা আন্ডারলাইন করতে হবে, অর্থাৎ এই অংশের নিচে দাগ দিতে হবে এবং লিখতে হবে রিলেটিভ অর অ্যাডজেক্টিভ ক্লজ। কেউ রিলেটিভ ক্লজও লিখতে পারো, কেউ অ্যাডজেক্টিভ ক্লজও লিখতে পারো।
আলোচনা পরবর্তী টপিক, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন ব্র্যাকেটস, অর্থাৎ কারেক্ট ফর্ম অফ ভার্ব দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে যে ভার্ব ফর্মগুলো ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। প্রথম প্রশ্ন, ইট ইট রেইনস অবলিক হ্যাজ বিন রেনিং অবলিক ইজ রেনিং সিন্স মর্নিং। এটা পরিষ্কার বুঝতে পারছো যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, যেহেতু সিন্স শব্দটা আছে তাই এটার উত্তর হবে হ্যাজ বিন রেনিং। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। তোমাদের হ্যাজ বিন রেনিংটা লিখতে হবে, বা যদি টিক মার্ক করতে বলে সেক্ষেত্রে টিক মার্ক করতে হবে। নেক্সট, লাস্ট সানডে আই ব্র্যাকেটের মধ্যে আছে ওয়েন্ট হ্যাড বিন গোয়িং অর গো টু দ্য জু। লাস্ট সানডে মানে অতীতকালের ঘটনা, এটা সিম্পল পাস্ট টেন্স, তাই এটার উত্তর হবে ওয়েন্ট, অর্থাৎ লাস্ট সানডে আই ওয়েন্ট টু দ্য জু। নেক্সট, আই ব্র্যাকেটের মধ্যে উইল বি ওয়াজ অবলিক এম ইন ক্লাস 10 নেক্সট ইয়ার। নেক্সট ইয়ার মানে ভবিষ্যৎকাল, পরের বছর, তাহলে বুঝতেই পারছো আই উইল বি, এক্ষেত্রে আমি হব মানে বি ভার্বের ফিউচার টেন্সে উইল বি, আই উইল বি ইন ক্লাস 10 নেক্সট ইয়ার। নেক্সট, রিনা হ্যাড রিচড হ্যাজ রিচড হোম জাস্ট নাও। এটা বুঝতে পারছো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ, এক্ষেত্রে হবে হ্যাজ রিচড, অর্থাৎ পুরো বাক্যটা হবে রিনা হ্যাজ রিচড হোম জাস্ট নাও। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আলোচনা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া আমার চ্যানেলে ক্লাস 8 এর রাইটিং স্কিল সংক্রান্ত এবং ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্টের রাইটিং স্কিল সংক্রান্ত যে ভিডিওগুলো আছে সেগুলো আমি তোমাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে বলবো, যাতে তারা কিছু উপকার পায়। এছাড়া আমার চ্যানেলে আমি কয়েকদিনের মধ্যেই ক্লাস 9 এর রাইটিং স্কিল ফার্স্ট ইউনিট টেস্টের জন্য রাইটিং স্কিলের সংক্রান্ত ভিডিও আপলোড করছি। এই সমস্ত ভিডিওগুলো তোমরা যদি ঠিকঠাকভাবে দেখো তাহলে ফার্স্ট ইউনিট টেস্টে তোমরা অবশ্যই ভালো নাম্বার স্কোর করতে পারবে, যেটা ওভারঅল তোমাদের অ্যানুয়াল পরীক্ষার রেজাল্টে কাজে আসবে। এরকম সমস্ত প্রয়োজনীয় এবং আকর্ষণীয় ভিডিওর জন্য আমি সবাইকে অরিশ ইংলিশ এডুকেশন দেখতে অনুরোধ করছি, এবং আমার সঙ্গে যোগাযোগ করার জন্য যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে, সেটা তোমরা তোমাদের যে কোনো ইংরেজি সংক্রান্ত যে কোনো সমস্যা তোমরা যদি লিখে পাঠাও, আমি অবশ্যই সেগুলো সমাধান করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।